আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। বিএনপি সহযোগিতা না করলে অনেক ক্ষেত্রে সরকার সফল হতে পারবে না, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন সরকার প্রধান। তারেক রহমান আরও বলেন, একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন শুরু হয়েছে প্রতিশ্রুতি বাস্তবায়নের যুদ্ধ। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর প্রথমবারের মতো দলের তৃণমূল পর্যায়ের দায়িত্বশীল নেতাদের নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে অংশ নেন দলটির অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। যে নির্বাচনের আগের দিন পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কেআইবি মিলনায়তনের সামনে রয়েছেন সহকর্মী রুদ্র রফিক। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রফিক, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং আজকের বৈঠকে প্রধানমন্ত্রী কি বললেন, বিস্তারিত জানাবেন। রাকা নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে কেআইবি মিলনায়তনের সামনে। যেহেতু সরকার গঠনের পর এই প্রথম তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সরকার প্রধান এবং দলীয় প্রধান তারেক রহমান তিনি বৈঠক করছেন। নেতাকর্মীদের মধ্যে এক ধরনের বাড়তি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এখন প্রোগ্রামে দুপুরের মধ্যাহ্নের খাবার বিরতি চলছে। আমরা সকাল থেকে এসে যেটি দেখেছি যে দুপুর 12টায় আসলে আনুষ্ঠানিকভাবে বৈঠকটি শুরু হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু বৈঠক শুরু হওয়ার যে নির্ধারিত সময় তার থেকেও 1 ঘন্টা আগে মিলনায়তনে চলে আসেন এবং দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। বিশেষ করে এখানে আজকে উপস্থিত রয়েছেন বিএনপির 3 অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। এই 3 অঙ্গ সংগঠনের জেলা এবং মহানগর পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকটি আমরা যেটি জানতে পেরেছি যে বিকেল নাগাদ চলবে। নেতাকর্মীরা যেটি বলছেন যে দীর্ঘদিন তারা মাঠে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন সরকার প্রধানের কাছে এবং যেহেতু সরকার এবং দল এই দুটি বিষয়কে একসঙ্গে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আসলে আজকের এই মতবিনিময় সভা। সরকার গঠিত হয়েছে 5 মাস হয়ে গেছে। এই সরকার গঠনের পর দলকেও একই সঙ্গে একই ধারায় আসলে একই গতিতে এগিয়ে নেওয়ার জন্যই আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু দলীয় নেতাকর্মীদের কাছে সেই আহ্বানটি জানিয়েছেন যেন সরকারের যে প্রতিশ্রুতি অর্থাৎ নির্বাচনের আগে বিএনপি প্রধান তারেক রহমান তিনি যে প্রতিশ্রুতি জনগণের সামনে দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীদের কিন্তু সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। এছাড়াও তারেক রহমান কিন্তু জেলা পর্যায়ের যারা নেতারা এসেছেন তাদের কাছ থেকে তাদের এলাকার বিশেষ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা বা সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তিনি নিজে শুনেছেন এবং পরবর্তীতে সেই সমস্যাগুলো সমাধানের, বিশেষ করে আগামীতে যে সংগঠনের যে কমিটিগুলো অনুষ্ঠিত হবে, আপনি নিশ্চয়ই জানেন যে দীর্ঘদিন ধরে বিএনপির এবং অঙ্গ সংগঠনের কমিটিগুলো কিন্তু মেয়াদ উত্তীর্ণ রয়েছে এবং এই মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো কিন্তু খুব শীঘ্রই আসলে নতুন কমিটি দেওয়া হবে এবং নতুন নেতৃত্ব বেছে নেওয়া হবে। সেই নতুন নেতৃত্ব বেছে নেওয়ার ক্ষেত্রে যে ধরনের সমস্যাগুলো রয়েছে বা চ্যালেঞ্জগুলো রয়েছে সে বিষয়ে কিন্তু আলাপ আলোচনা হয়েছে এবং সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দলীয় নেতাকর্মীদের কথা শুনেছেন এবং তিনি সহযোগিতা চেয়েছেন সরকারকে যেন তিনি যেভাবে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো তিনি বাস্তবায়ন করতে পারেন, সে ব্যাপারে যেন দলীয় নেতাকর্মীরা সহযোগিতা করেন সেই আশা তিনি করেছেন। তো বৈঠকটি চলছে, এখন দুপুরে খাবারের বিরতি চলছে, বিকেল নাগাদ বৈঠক চলবে। তো সব মিলিয়ে এই ছিল কেআইবি মিলনায়তনের সামনে থেকে বিএনপির অঙ্গ সংগঠনের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে মতবিনিময় সভা, সেই মতবিনিময় সভার সবশেষ তথ্য। রাকা, ধন্যবাদ। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর প্রথমবারের মতো দলের তৃণমূল পর্যায়ের দায়িত্বশীল নেতাদের নিয়ে মতবিনিময় সভায় বসেছে বিএনপি। এই কর্মসূচির মধ্য দিয়ে দীর্ঘ 5 মাসেরও বেশি সময় পর আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরছে টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় আসা দলটি। তৃণমূলের নেতাকর্মীরা জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম
আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়ে সরকার প্রধান যে নির্দেশনা দিবেন তা নিয়ে মাঠে কাজ করবেন তারা। সকল বিষয় নিয়ে আসলে ইতিমধ্যে হচ্ছে যে সেই বিষয় নিয়ে পার্টির চেয়ারম্যান কথা বলবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই শাসন আমলের এই কয়টি দিন প্রত্যেকটি দিনেই গণমানুষের কোনো না কোনো মাইল ফলক তিনি উন্মোচন করেছেন। আমরা বিশ্বাস করি দেশ নায়ক তারেক রহমানের হাতে থাকলে বাংলাদেশ পথ হারাবে না বাংলাদেশ। বিগত দিনে যারা আন্দোলন সংগ্রাম রাজপথে থেকে যারা আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে যেন মূল্যায়ন করা হয়, এটাই আমাদের সাধারণ কর্মীদের চাওয়া। যারা রাজপথে বিগত সময় আন্দোলন সংগ্রামে ছিল, যারা ত্যাগী, যারা অত্যাচারিত নির্যাতিত হয়েছে, তাদেরকে যেন সঠিক মূল্যায়নটা করা হয় এবং যেন কোনো সিন্ডিকেট কিংবা কোনো মাধ্যমে যেন কোনো সুপারিশ যেন কোনো কমিটি না করা হয়। সরকার জুলাই সনদ আর গণভোটকে আলাদা করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ৭০% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। প্রধানমন্ত্রী নিজেও এর পক্ষে প্রচার চালিয়েছে। যদি গণভোট না মানা হয় তাহলে আবারও 11 দলীয় জোট রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন গোলাম পরওয়ার। আপনাদের নোট অফ ডিসেন্ট কেতাবে আছে, কিন্তু গণভোট ওটা খারিজ হয়ে গেছে। এই জন্য শুভঙ্করের ফাঁকি দিয়ে বলেন আমরা জুলাই সনদ মানবো, কিন্তু একবারও বলেন না যে গণভোটের রায় মানবো, তা বলে না। জুলাই সনদ আর গণভোটকে ওনারা ডিফারেন্স করে জনগণের মধ্যে একটা প্রতারণা তৈরি করছেন। আসছে বাজেটে কৃষিজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, আইসিটি, ফার্মাসিউটিক্যাল, প্লাস্টিক ও প্লাস্টিকজাত পণ্যের জন্য বিশেষ সহায়তার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা। এগ্রো প্রসেসিং সহ সম্ভাবনাময় খাতকে বিশেষ সহায়তার কথাও বলেন তারা। সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশের মূল্যস্ফীতি এখনও 9 থেকে 10% ঘরে। মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকট সমস্যা আরও বাড়িয়েছে। এতে পুরো উৎপাদন খাত সংকটে। এর ফলে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষ, এমনকি মধ্যবিত্তরাও বিপাকে। সব মিলিয়ে গত বেশ কয়েক মাস রপ্তানির ধারাও নেতিবাচক। মধ্যপ্রাচ্য সমস্যা না কাটলে অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত রেমিটেন্স প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। এত সব কঠিন বাস্তবতার সামনে কড়া নাড়ছে 2026-27 অর্থবছরের বাজেট। উদ্যোক্তারা বলছেন, টাকার অবমূল্যায়ন, জ্বালানি সংকট, যুক্তরাষ্ট্রের ট্যারিফ, সর্বোপরি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না হওয়ার কারণে সংকটে শিল্প খাত। ব্যবসা করাটা যেন অথবা শিল্প পরিচালনা করাটা যেন সহজ হয়, সেই সহজ করার ক্ষেত্রে আমরা কিছু নীতি সহায়তা চাব, অথবা যদি বলি যে আমলাতান্ত্রিক যে জটিলতা, এটা যেন সহজ করা হয়, ব্যবসা যেন সহজে করতে পারি। সম্ভাব্য খাতগুলোর জন্য নীতি সহায়তার পরামর্শ দিয়ে অর্থনীতিবিদরা খাতের পুরো সাপ্লাই চেইনের কথা মাথায় রেখে বাজেট সহায়তার পরামর্শ দেন। আমাদের প্রয়োজন হচ্ছে যে নেক্সট $1 বিলিয়ন পণ্য দিকগুলোর দিকে নজর দেওয়া। এর মধ্যে সবচেয়ে সম্ভাবনা, সবচেয়ে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হলো অ্যাগ্রো প্রসেস ফুড প্রোডাক্টস। আইসিটি খাত রয়েছে, ফার্মাসিউটিক্যালস খাত রয়েছে, প্লাস্টিকজাত পণ্যও এখানে একটা সম্ভাবনাময় খাত হবার সুযোগ রয়েছে। তবে মূল চাহিদাটি থাকবে পুরো সাপ্লাই চেইনটিকে যাতে কনসিডার করেন, সময় যাতে নির্দিষ্ট করে দেন। বাজেটের রাজস্ব আহরণ বাড়িয়ে জনগণের সেবা বাড়ানোর কথা বলছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। যে বিনিয়োগ যদি বাড়ে, উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে আপনার কর্মসংস্থান বাড়বে, এবং কর্মসংস্থান বাড়লে কিন্তু করও বাড়বে। তার মানে সরকার বেশি করে স্বাস্থ্য, শিক্ষা অর্থাৎ গণদ্রব্য বা পাবলিক গুডসে বেশি মাত্রায় বিনিয়োগ করতে পারবে। বিএনপির ইশতেহার বাস্তবায়ন হলে জনগণ স্বস্তিতে থাকবে বলেও জানান তিনি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। গাজীপুরের কাপাসিয়াতে স্ত্রী, সন্তান সহ 5 জনকে ঘরের ভেতরে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী ফোরকানের বিরুদ্ধে। পারিবারিক কলহের জেরে স্থানীয় রাউতকোনা গ্রামে শুক্রবার দিবাগত রাতে হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর প্রতিনিধি আজহারুল হকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ।
শুক্রবার দিবাগত রাত পারিবারিক কলহের জেরে নিজের 3 কন্যা সহ স্ত্রী এবং শ্যালককে হত্যা করে পালিয়ে যান স্বামী ফোরকান মিয়া। ভোরে মোবাইল ফোনে নিহতদের স্বজনদেরকে খুনের ঘটনা জানিয়েছেন নিজেই, এমনটাই জানাচ্ছেন স্বজনেরা। তবে লুট হয়েছে ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা পয়সাও। কিভাবে করছে এটা জানি না, আমার মামারে বাসা থেকে ফোন দিয়ে নিয়ে আসা হয়েছে। ফোন দিয়ে 3-4 দিন যাবত চাকরি দেওয়ার ইসে ফোন দিয়ে নিয়ে আসা হয়েছে, তো আজকে আসার পরে এই ঘটনা হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় সকাল থেকে ভিড় জমে বাড়ির সামনে। গভীর রাতে এই হত্যাকাণ্ড যারাই ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি জানান প্রত্যক্ষদর্শীরা। আমরা সকালে আসছি, আইসা দেখছি যে ঝুলন্ত অবস্থায়। এর আগে কিন্তু আমরা এলাকাবাসী কেউ জানি না। পারিবারিক কলহের জেরে ফোরকান মিয়া এ ঘটনা ঘটিয়েছে, তবে তদন্ত চলছে। প্রকৃতপক্ষে কারা জড়িত রয়েছে তা শনাক্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, জানান গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার। প্রত্যেকটা লাশের পাশে একটি করে টাইপকৃত কাগজ রয়েছে। কাগজের মধ্যে যেটা লেখা আছে যে এই নিহত যে মহিলা পলাতক ফোরকানের কাছ থেকে 10 লক্ষ টাকা বিভিন্ন সময় হাতিয়ে নিয়েছে এবং এই টাকা ফেরত পাওয়ার জন্য এই ফোরকান বিভিন্ন সময় দিন দরবার করেছে বিভিন্ন জায়গায়, কিন্তু সে টাকাটা ফেরত পায়নি। একই সাথে ফোরকানের অভিযোগ রয়েছে যে তার নিহত স্ত্রী তিনি পরকীয়ায় আসক্ত, এরকম কিছু কথা লেখা রয়েছে। এই সমস্ত ক্ষোভের কারণে হতে পারে। এদিকে ঢাকার দোহারে অগ্নিকাণ্ডে এক দম্পতির মৃত্যু হয়েছে। রাঙামাটি সাজেকের শুকনো ছড়াতে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছে। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গায়। লামিয়া তানজির মাহমুদ, RTV। গাজীপুরে মর্মান্তিক হত্যাকাণ্ডের বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারুল হক। আজহার, নিহতের বাড়িতে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন, আর নিহতের স্বামীর পলাতক থাকার কারণ কি জানতে পেরেছে? কিন্তু খোঁজাখুঁজি করছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে বা তার আত্মীয় স্বজন অন্য কাউকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে একজনকে শুনছি আমাদের কাপাসিয়ার নদীর ওই পার থেকে একজনকে গ্রেপ্তার করেছেন, তবে আমাদেরকে পুলিশ জানায়নি। আর এদিকে সকাল থেকে ময়না তদন্তের জন্য লাশ যে তদন্ত করছে পুলিশ, তারা এখন কিন্তু লাশ ঘর থেকে বের করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের নিয়ে যাচ্ছে। আর মেন কথা হচ্ছে যে এই প্রত্যেকটা লাশের সাথে কিন্তু চিরকুট লেখা ছিল এবং তাদেরকে হত্যা করেছে স্বামী। তা কিন্তু মোবাইলে তার শ্বশুর বাড়িতে কিন্তু জানিয়েছেন যে উনি কিন্তু হত্যা করেছে। হত্যা করে কিন্তু তাদেরকে বলছে যে আমি সব খতম করে দিচ্ছি, এরকম কথাবার্তাই বলছে। তবে এদিকে মানে এই ঘটনাকে কেন্দ্র করে কাপাসিয়া সহ আশেপাশের লোকজন, অনেক লোকজন কিন্তু ভিড় করছে বাড়িতে লাশটি দেখার জন্য। আসলে মিডিয়া সহ কোনো সাংবাদিককেই ভিতরে ঢুকতে দেয়নি যে ঘটনা ভিতরে কি হয়েছে। পুলিশ তদন্ত করে এখন কিন্তু তারা লাশবন্দি করেই গাজীপুরে নিয়ে গেছে। এখন এই এলাকায় থমথম বিরোধ করছে। আসল কথা হচ্ছে যে এরকম ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সরকার দলীয় অনেক নেতারা। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় এক মোড়, ভারতের বিধানসভা নির্বাচনে বিজেপির ভূমিধস বিজয়। আর এর প্রভাব শুধু ভারতের ভেতরে সীমাবদ্ধ নয়, এর ঢেউ এসে লাগতে পারে প্রতিবেশী বাংলাদেশেও। এখন প্রশ্ন, নেতৃত্ব বদলে গোটা ভারতে বিজেপির শাসনে ঢাকার কূটনীতি, অর্থনীতি ও নিরাপত্তার বিষয়গুলো কোন দিকে মোড় নেবে? কোন দিকে গড়াতে যাচ্ছে তিস্তার পানি বন্টন চুক্তির ভবিষ্যৎ? শাকিলা করিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আগে থেকেই শঙ্কা ছিল বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য অংশীদার ভারতের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর অনেক কিছুরই গতিপথ বদলে যেতে পারে। তবে 15 বছরের ক্ষমতার পালাবদলে বিজেপি সরকারের হাতে ভারতের ক্ষমতা থাকায় গতি বাড়তে পারে আঞ্চলিক কানেক্টিভিটি প্রকল্পে। অমীমাংসিত ইস্যুগুলোর মধ্যে অন্যতম তিস্তা নদীর পানি বন্টন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই চুক্তি পশ্চিমবঙ্গ সরকারের সামনে আলোর মুখ দেখবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। পররাষ্ট্রনীতি কিন্তু দিল্লি ফ্রেম করবে, কলকাতা কিন্তু ফ্রেম করবে না। তারা বলতো যে রাজ্য সরকারের আপত্তির কারণে তারা দিতে পারছে না। এখন যেহেতু কেন্দ্রেও একই সরকার আছে, রাজ্য সরকারও এক, সো সেখানে আমার মনে হয় এখন দেখার ব্যাপার যে তারা কি ধরনের নীতি নিচ্ছে।
নির্বাচনের পর সীমান্তে উত্তেজনা বাড়বে নাকি সহযোগিতা জোরদার হবে সেটিও নির্ভর করছে দিল্লির রাজনৈতিক সিদ্ধান্তের উপর। বাংলাদেশের কিন্তু একটা স্ট্যান্ডিং পজিশন আছে যে যদি প্রমাণিত হতে পারে যে এরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ তাদেরকে নিয়ে নেবে। এটা বিগত সরকারগুলোতেও ছিল যে আমাদের নাগরিক হলে আমরা নিয়ে নেব, তো সেটা তো কখনো তারা প্রমাণ করতে পারেনি। এখন যদি তারা এটাকে পুশব্যাক করার চেষ্টা করে, সেটা তো একটা আমাদের সম্পর্কের উপরে প্রভাব ফেলবে ভীষণভাবে। কারণ ওরা যদি আমাদের এখানে পুশিং করার চেষ্টা করে, আমরাও এখান থেকে, বাংলাদেশ তো আর ওদেরকে এমনি নিয়ে নেবে না। যা অলরেডি বোধহয় বলা হয়েছে যে আমাদের বিজেপিকে একটা সতর্ক অবস্থানে থাকার জন্য। বিশ্লেষকরা বলছেন সরকার পরিবর্তন হলেও দুই দেশের পারস্পরিক স্বার্থের জায়গাগুলোই শেষ পর্যন্ত কূটনৈতিক সম্পর্কের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে। আপনি যদি পররাষ্ট্রনীতির কথা বলেন, সেটা তো ধরেন ঢাকার দিল্লির সাথে সম্পর্ক, এবং দিল্লিতে যেহেতু বিজেপি আছে এবং আমরা ধরে নিচ্ছি পশ্চিমবঙ্গেও তো বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে, সো সেখানে যে খুব একটা বড় ধরনের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসবে সেটা আমি মনে করি না। শাকিলা করিম, RTV, ঢাকা। দীর্ঘদিনে তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি। রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রীরাও। বিধানসভা নির্বাচনকে মমতাকে হারিয়ে 207 আসনে জয়লাভের পর রাজ্যটিতে আজ আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় এলো বিজেপি। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। আমি শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার স্থানীয় সময় বেলা 11টায় শুরু হয় বিজেপি সরকারের শপথ অনুষ্ঠান। রাজ্যপাল RN রবির উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। এরপর শুভেন্দুকে পিঠ চাপড়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেন্দুর পর শপথ নেন নবগঠিত মন্ত্রিসভার 5 মন্ত্রী। তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। সামানি আর জুমিত রুখিয়ে দহকাতি। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে প্যারেড গ্রাউন্ডে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাদ খোলা গাড়িতে মোদীর পাশেই ছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আগেই অনুষ্ঠানস্থলে হাজির হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। তাদের সঙ্গে শপথ মঞ্চে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ও জেপি নাড্ডা সহ বিজেপির অনেক কেন্দ্রীয় নেতা। শ্রী শুভেন্দু অধিকারী জি को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। এর আগে শুক্রবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসানোর ঘোষণা দেন অমিত শাহ। এরপর সন্ধ্যায় শীর্ষ নেতাদের সঙ্গে রাজভবনে গিয়ে রাজ্যপাল RN রবির সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু। উড়িষ্যা সিএম আমাদের মোহন মাঝিজি সংবর্ধনা করলেন। বিজেপির সরকার গঠনের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশকের তৃণমূল শাসনের অবসান হলো পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন তারই এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ও বর্তমান রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। বিনিয়ামিন, RTV। দর্শক, শপথ গ্রহণের সর্বশেষ খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ। পরমাশিস, শপথ গ্রহণ তো শেষ হয়েছে, এখন কি প্রতিক্রিয়া দেখছেন রাজ্য জুড়ে? প্রথমবার বিজেপির ক্ষমতা নিয়ে কি বলছে রাজ্যের সাধারণ জনগণ? দেখো, এই মুহূর্তে আমি 11টা বা 5 ওই সময় আমি উপস্থিত ছিলাম শপথ গ্রহণ অনুষ্ঠানে। সেখানে আমাদের রাজ্যপাল RN রবি শপথ বাক্য পাঠ করান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী বিধানসভা পরিষদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত নেন এবং ঘোষণা দেন যে মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সঙ্গে একেবারে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 5 জন কিন্তু আজকে মন্ত্রিসভা শপথ নিয়েছেন। তার মধ্যে দিলীপ ঘোষ হচ্ছেন উপমুখ্যমন্ত্রী, অগ্নিমিত্রা পাল উপমুখ্যমন্ত্রী এবং নিশীথ প্রামাণিক নর্থ বেঙ্গলের ছেলে, তিনিও শপথ নিয়েছেন। সেই সঙ্গে ক্ষুদিরাম টুডু শপথ নিয়েছেন আদিবাসী মহল থেকে এবং অশোক কীর্তনিয়া আমাদের বনগাঁ উত্তরের বিধায়ক, তিনিও কিন্তু শপথ নিয়েছেন। আপাতত যেটা একে বোঝা যাচ্ছে যে
সব সম্প্রদায়কে নিয়ে কিন্তু আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানটা শেষ পর্যন্ত হয়েছে এবং সাধারণ মানুষের উপস্থিতি এটা একটা ঐতিহাসিক ক্ষণ হয়ে দাঁড়িয়েছিল। লক্ষ লক্ষ সাধারণ মানুষ এবং তাদের দলীয় সমর্থকদের উপস্থিতিতে এই শপথ বাক্য অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী মঞ্চে উঠে ষষ্ঠাঙ্গে পশ্চিমবঙ্গবাসীকে একেবারে মাটি ছুঁয়ে প্রণাম করেন। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী যেমন ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছিলেন। পাশাপাশি জেপি নাড্ডা প্রাক্তন সভাপতি, বর্তমান সভাপতি নীতিন নবীন ছিলেন। একটা ঐতিহাসিক মুহূর্ত এবং সাধারণ মানুষের মনে কিন্তু একটাই কথা, পশ্চিমবঙ্গ বোধহয় নতুন করে স্বাধীন হলো। এখন বলার বিষয় যে এটা আগামী দিন এই সরকার কি করে সেটা অবশ্যই পশ্চিমবঙ্গবাসী দেখবে এবং শপথ নেওয়ার পরই কিন্তু আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, ষষ্ঠাঙ্গে সরাসরি সেখান থেকে চলে যান জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে মাল্যদান করেন, পুষ্পার্ঘ্য অর্জন করেন এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেখেন এবং বিধানসভার সমস্ত যারা অন্যান্য সদস্য তারা আজকে বিধানসভায় পৌঁছেছেন। আর সরকারিভাবে যেটা আমরা জানতে পারছি বা বিজেপি দলীয় সূত্রে যেটা জানতে পারছি যে আজকে বিকেলের পর তারা একটি সভা হবে। সবার পরে কিন্তু দপ্তর বন্টন হবে। দপ্তর বন্টনের শেষে কারা করে পরবর্তী সময় শপথ নেবেন সেটা কিন্তু সরকারিভাবে আমাদের জানিয়ে দেওয়া হবে। এটাই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। ধন্যবাদ। জাপান সফর শেষে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন বিরোধী দলের নেতা এবং জামায়াতের আমির শফিকুর রহমান। দুপুরে জাপান সফর শেষে বিমানবন্দরে তিনি একথা বলেন। তিনি জানান ৮ দিনের সফরে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশে দূতাবাস স্থাপনের পর থেকেই জাপান বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও আশ্বাস দিয়েছে বলে জানান জামাত আমির। বিপুল সংখ্যক রোগীকে অনেক কষ্ট স্বীকার করে বিদেশের মাটিতে যেতে হয়, আর যাদের বিদেশে যাওয়ার সামর্থ্য নাই তারা দুঃখে দুঃখে মৃত্যুর দিকেই ঢলে পড়ে। আমরা এই ক্ষেত্রে তাদেরকে অনুরোধ করেছি যে ফিজিবিলিটি স্টাডি করে তারা ইনভেস্টমেন্ট বেসিসে হতে পারে, আবার ফিলান্থ্রপিকও হতে পারে, যেভাবেই হোক তারা যেন আমাদের দেশে মানসম্মত বড় মাপের একটা ক্যান্সার ইনস্টিটিউট এবং হাসপাতাল গড়ে তোলে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ মাদারীপুরে তার গ্রামের বাড়িতে দাফনের জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। বাদ আসর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মরদেহ পৌঁছানোর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। এর আগে সকাল ৮টা ৪০ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। দর্শক, এ বিষয়ে আরো জানাতে মাদারীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, মরদেহ ঢাকা থেকে রওনা দিয়েছে কিনা এবং সেখানকার বর্তমান পরিস্থিতি কি দেখছেন আমাদের জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি রাকা। আমরা এই মুহূর্তে রয়েছি যে শিক্ষার্থী নাহিদা সুলতানারা বৃষ্টি তার বাড়িতে। কিছুক্ষণ আগে কিন্তু এই বাড়িতেই মাদারীপুরের যে গ্রামের বাড়ি সেটিতে কিন্তু তার মরদেহ নিয়ে একটি প্রবাসী কল্যাণ সংস্থার একটি অ্যাম্বুলেন্স কিন্তু এসেছে। আমার পিছনে কিন্তু অ্যাম্বুলেন্সটি রয়েছে। আমি যদি আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই নিহত বৃষ্টির যে মরদেহ গ্রামের বাড়িতে আসার পরে কিন্তু পুরো এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে কিন্তু তাদের যে স্বজনরা তারা কিন্তু শোকের মাধ্যমে বেহুশ অবস্থায় রয়েছে। একই সাথে আরেকটু যদি বলতে চাই যে এই যে বৃষ্টির বাড়ি, সেই বাড়িতে কিন্তু আমরা যদি একটু দেখাতে চাই, এই বৃষ্টির বাড়িতেই কিন্তু এই পুরন যে বাড়িটা সেই বাড়ি কিন্তু তার যে শেষ যে সমাধি সেই বাড়ির পাশেই কিন্তু করা হয়েছে। তার দাদা এবং দাদির যে সমাধি সেই সমাধির পাশেই কিন্তু তার এই কবর করা হয়েছে। আমরা যতদূর জানি যে তার নিহত স্বজনরা যেটা জানিয়েছেন আমাদের, যে এই আসর বাদী কিন্তু তার যে কাফন দাফন সম্পূর্ণ হবে এবং শেষ দাফন কিন্তু তার এই নিজ বাড়িতে কিন্তু করা হবে। আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, নিহত বৃষ্টির যে মরদেহ সেটি কিন্তু নিয়ে আসার পরে যে এলাকায় পুরো এলাকা জুড়েই কিন্তু আসলে সেটি কিন্তু চলছে এবং একই সাথে নিহতের স্বজনরা তারা কিন্তু বিভিন্নভাবে তার এই শোককে কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছে না। আমরা আরেকটু যদি বলতে চাই যে এই যে গ্রামের বাড়ি, সেখানে এই ছিল নিহত বৃষ্টির গ্রামের বাড়ি থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।
চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে দ্রুত অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে একাধিক চাঁদাবাজ শত্রুকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাঁদাবাজদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ব্যবসায়ী ও সাধারণ জনগণকে ভয়ভীতি মুক্ত পরিবেশ দিতে নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে। অপরাধ দমনে প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত থাকবে। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।